নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, জীবনের নানান দিক থেকে যেমন আজকে আমি প্রশ্ন রাখবো গোবিন্দদার কাছে, ঠিক তেমনিভাবে আপনাদের জীবনের যে ভেতরের ইচ্ছেটা, সেই ইচ্ছেটাকেও কিন্তু বর্তমান যে গোচর সময় আর কি, সেটা কতখানি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কতখানি আপনাদের পরিপন্থী হচ্ছে নাকি বাধাপ্রাপ্ত করছেন এবং কেন করছেন, সব কিছু খুঁজবো আজকের এই এপিসোডে। যেখানে যেখানে আমি দিকভ্রষ্ট হব আপনারা কমেন্ট করবেন যে এই প্রশ্নটা হলে ভালো হতো, সেটাও কিন্তু আপনারা লিখবেন। গোবিন্দদা, এনাদের জন্ম যে রাশি বা লগ্ন, সেক্ষেত্রে চতুর্গ্রহা যোগ একটা তৈরি হচ্ছে। শুক্রকেতুকে নিয়ে তো আমরা আলাদা এপিসোড করব, সেটা খুঁজে পেয়েছি তুলা রাশির এপিসোডে, তুলা লগ্নের এপিসোডে। আমি চতুর্গ্রহ যোগ নিয়েও কিন্তু আলাদা একটা এপিসোডের দাবি তোমার কাছে রাখছি, কেননা চতুর্গ্রহ যোগ এবং সেই চতুর্গ্রহ যোগটা কিন্তু কালে ভদ্রে হয়, এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে। আমার প্রথম যে প্রশ্ন, যেটা ওনাদের মনের আকাঙ্ক্ষা, যেটা কর্কটের মনের আকাঙ্ক্ষাটা মূলত যেটা তাদের নিজেকে খুঁজে পাওয়া, পারিবারিকভাবে নিজেকে খুঁজে পাওয়া, এবং তিনি তার পরিবারকে কতটা তিনি যত্ন করতে পারলেন, পরিবার থেকে কতটা তিনি যত্ন পেলেন, এবং তার নিজের ভেতর মোক্ষের প্রতি যে দৃষ্টি থাকে কর্কটের। দেখুন, আপনাদের জন্মছকে নানান গ্রহের যখন এদিক ওদিক অবস্থান হয়ে যায়, সেক্ষেত্রে কম বেশি হয়ে যায়, কিন্তু বেসিক লাইনটা আপনাদের এটাই, মানে আপনাদের ভেতর নারিশমেন্ট করা, মাতৃত্বের যে জায়গাটা, সেটা আপনাদের ভেতর কিন্তু আছে কম বেশি, প্রত্যেকের একটা জীবনের স্রোত বলতে পারি। জুলাই মাসের নিরিখে এই যে মাতৃত্বের স্রোত নিজেকে নিয়ে তিনি পুরুষ শরীর পান বা নারী শরীর পান, তো এই চতুর্থ ঘরকে নিয়ে যে কালেকটিভ এনার্জির কর্কট, এই নিরিখে আমার তোমার কাছে প্রশ্ন যে মানে একেবারে স্পেসিফিক একটা প্রশ্ন দিয়েই শুরু করি, চলো। অনেকগুলো তো প্রশ্ন আমি রাখলাম। ইনি পারিবারিকভাবে কতটা সুখ স্বাচ্ছন্দ্য এই জুলাই মাসে ইনি লাভ করবেন? আচ্ছা, এক একটা করে দিলে বুঝতে হ্যাঁ, সুবিধা। অনেকগুলো প্রশ্ন আমি রেখেছি, ধীরে ধীরে যাই। প্রথমত খুব ভালো সুখানুভব করছেন বর্তমান সময়ে এবং এটা চলবে বিশেষ করে 5 তারিখ পর্যন্ত। এই সুখানুভব খুব ভালো চলবে, জুলাইয়ের 5 তারিখ 5 পর্যন্ত তারিখ থাকছে। পর্যন্ত। আচ্ছা। তারপরে দেখা যাচ্ছে যে উনার, বলছি না উনার পারিবারিক অন্যান্য দিক ভালো গেলেও উনার সুখানুভব আপাতত ভালো থাকছে 5 তারিখ পর্যন্ত। আবার পরিবার থেকে অর্থনৈতিক দিক থেকে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। উনি অর্থনৈতিক দিক থেকে পরিবারের দ্বারা, যেহেতু পরিবার নিয়ে প্রশ্নটা করেছো বলে বলছি, উনি অনেকটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ভোগ করবেন, কিন্তু সঞ্চয় করতে পারবেন না। সঞ্চয়টা হচ্ছে না, মানে বাবা মা ইত্যাদি দিচ্ছে, উনি খরচ করছেন, কিন্তু সঞ্চয়টা হচ্ছে না। এটা কেন হচ্ছে না? এটা আমারও প্রশ্ন, কেন দীর্ঘদিন ধরে আমিও তাই দেখছি, কেন হচ্ছে না এটা? প্রথমত বলছি, উনাদের আজকে তো আমরা যে সময়ে আলোচনা করছি জুলাই মাসের নিরিখে। হ্যাঁ, কিন্তু জুনে বসে শুট করছি। আচ্ছা, জুন মাসে দেখবেন উনাদের কিছু কেনাকাটা পারিবারিকভাবে হয়ে গেছে। আচ্ছা। মানে বাবার কাছ থেকে সহযোগিতা, মায়ের কাছ থেকে সহযোগিতা, এগুলো পেয়ে যাচ্ছেন এবং বাবার সহযোগিতা আবার পাবেনও, এই জুলাইতেও পাবেন। দীর্ঘদিন পাওয়ার একটা সম্ভাবনা আছে। বাবার সান্নিধ্য, বাবার সহযোগিতা, বাবার দ্বারা উপকৃত হওয়া, এগুলো পাচ্ছেন। আর মায়েরও একটা সহযোগিতা পেয়েছিলেন যথেষ্ট, এরপর মায়েরটা কমে যাবে হয়তো, কিন্তু পারিবারিকভাবে মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যের জায়গা দেখতে পাচ্ছি। আর সঞ্চয়ের জায়গাটায় কেতু দীর্ঘদিন বসে আছেন, ওনাদের টাকা পয়সা আসছে, কোনো দিক থেকে এলো তো ঠিক বেরিয়ে চলে গেল, মানে সঞ্চয়ের জায়গাটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, যাদের জন্মকুণ্ডলিতে এই দ্বিতীয় ঘরেই ধরো কেতু আছে, তাহলে তাদের ক্ষেত্রে তো এই যে ফলটা তুমি বললে, গোচরের সাথে যেহেতু ম্যাচিং হয়ে যাচ্ছে, তারা তো ভয়ানক রকমভাবে এই সত্যটা তারা অনুধাবন করলেন। হ্যাঁ, ওনাদের তুলনামূলকভাবে দেখো ভাই, সঞ্চয়ের একটা জায়গা থাকে, আমি কি উপার্জন করছি তার কতটা পার্সেন্টেজ রাখতে পারছি, সেটাই সঞ্চয়। আমি একটা মান্থলি 1 লাখ টাকা উপার্জন করলাম, মাসের শেষে আমি 3,000 টাকা জমা করলাম, এটাকে কিন্তু সুখময় সঞ্চয় বলা যাবে না। আপাতত যেটা শাস্ত্রে বিধান আছে যে তুমি খরচ করো, যা উপার্জন করবে 50% খরচ করো,
নিজের পরিবারের জন্য, হুম বাকি 25% সঞ্চয় করো, বাকি 25% এটা বন্ধু বান্ধব, বিপদ আপদ, মানুষের যে পরিবেশগত বা সামাজিক সহযোগিতায় তুমি সেটাকে ব্যবহার করো। এভাবে ভাগ করা হয়েছে। এই ভাগটা কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য না ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এনাদের জীবনে যা প্রেডিকশান আমাদের কাছে আসে, যোগাযোগ করে, এনাদের দেখেছি যে লোন যদি একবার হয় মানে ওই লিকেজ আর কিন্তু মানে রিপেয়ার করা যাচ্ছে না। আমি একটা কথা বলবো, হ্যাঁ। ওরা লোন করে, লোন দেওয়ার জন্য প্রচণ্ড কথা রাখার জন্য ব্যস্ত থাকে, সেই কথা রাখার জন্য আবার একটা লোন করে। উদাহরণটা তোমাকে দিই, ধরো উনি কোথাও একটা কিছু কেনাকাটা বা যাই হোক কিছু করার জন্য একটা 10,000 টাকা লোন করেছেন, তাকে একটা তারিখ দিয়েছেন যে আপনাকে আমি 20 তারিখ 10,000 টাকাটা দিয়ে দেবো। উনি কিন্তু ওই কথাটা রাখার জন্য পুনরায় হয়তো একটা লোন নিচ্ছেন, ওই ভদ্রলোকের সাথে আমার কথাটা ঠিক রাখতে হবে, কিন্তু আবার তিনি সেই ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার। এবং এ মাসেও আপাতত দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যথেষ্ট ঋণ হওয়ার সম্ভাবনা আছে। এর শেষ কোথায়? আমার তো সমাধান চাই না। হ্যাঁ, সমাধান কুণ্ডলিতে। না কুণ্ডলিতে মানে কে এফেক্টেড থাকলে এই যে চেইন অফ লোন চলতে থাকছে আর কি, মানে উনি তো নিজে পাজলড হচ্ছেন। দেখো, উনার শুভগ্রহ, আমরা উনার কেন কুণ্ডলিতে শুভগ্রহ বিবেচনা করি কাকে? বৃহস্পতিকে। তো উনার ষষ্ঠপতি বৃহস্পতি। হ্যাঁ, ষষ্ঠপতি বৃহস্পতি, ঠিক একইভাবে তিনি তো আবার ওনার নবমপতিও, তাই না? আগে ষষ্ঠপতি মানে কি জানো তো, প্রথমে ষষ্ঠের কাজটা করবে, তারপরে গিয়ে নবমের কাজ করবে, এটা নিয়ম। একটু নিয়মটা ভেতরে যাই। হ্যাঁ, আমরা গোচর থেকে একটু সরছি, কিন্তু মানে আমি সরছি এটা খোঁজের জন্য, আমার ব্যক্তিগত খোঁজের জন্যই সরছি, ক্ষমা করবেন আমাকে। ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি যখন তিনি, তাহলে জীবনের কোন অধ্যায় পর্যন্ত ষষ্ঠের কাজ দেবেন, আবার কোন অধ্যায়ে তিনি নবম অ্যাক্টিভ করছেন, দশা অন্তর্দশা যাই চলুক না চলুক। একদম আমি তোমাকে বুঝিয়ে বলছি। উনার কারকতা প্রথমত 36 বছরের কাছাকাছি বয়সটায় দেখা যায়। হ্যাঁ, 35-36 এই বয়সটায়। হ্যাঁ, মানে সেটা কার দেখা যায়? মানে বৃহস্পতির কারকতা, ষষ্ঠপতির কারকতা। ষষ্ঠপতি হিসাবে বৃহস্পতির কারকতা 36 বছর বয়স পর্যন্ত শুরু হয়। মানে ওর ভাগ আছে কিরকম জানো তো? হ্যাঁ, চলো। 16-2-32, 16-3-48, 16-4-64, এভাবে তুমি যেতে থাকো। তাহলে প্রথম 16টা নবম হিসাবে না ষষ্ঠ হিসেবে বৃহস্পতি? প্রথম 16টা ষষ্ঠ হিসেবে বলবো এই কারণে যে প্রথম জীবনে 16 পাচ্ছে, তো প্রথম যখন ওর দেখা যাচ্ছে প্রথম 16কেই পেয়ে 6 নম্বরকেই সে ক্রস করছে, বুঝতে পেরেছ? এবারে যখন প্রথম 6কে ক্রস করবে, এই সময় দেখবে বন্ধু বান্ধব হেন তেন এইসব নিয়ে কিছু ছোটোখাটো, তখনকার মতো ছোটোখাটো ঋণ টিন শত্রুতা এগুলো পাকিয়ে বসবে। হ্যাঁ, মানে ওই স্কুল লাইফে যে মশলা মুড়ি দোকানে 10 টাকা ধার আছে, এইরকম, কি বাবার পকেট থেকে এখান থেকে কিন্তু নিয়ে গেল 5 টাকা, কিন্তু তুললো 10 টাকার নোট। হ্যাঁ, এইরকম ব্যাপারটা। তারপরে দেখা যাবে ওটা চক্রবত পরিবর্তন হচ্ছে, তো তারপরে দেখা যাবে 32 বছর বয়সে সে একটা ভাগ্যের সহায়তা পাবে। আচ্ছা, 32-এ গিয়ে রেকটিফিকেশন হচ্ছে এক প্রকারের, একটা ভাগ্যের সহায়তা পাবে। কি সহায়তা? হ্যাঁ, নবমের। এবারে কি হচ্ছে, ষষ্ঠ তো কোনো কারণে কালপুরুষ চক্রে ঘুরতে 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 বৃহস্পতি দশমে গিয়ে পৌঁছে গেল, তাইলে একটা ষষ্ঠ দশম কানেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হলো। আচ্ছা, তুমি গোচরের দশমের সাথে হ্যাঁ একে মেলাচ্ছ, যে ষষ্ঠপতি দশমে গিয়ে উপস্থিত হয়েছে, কোনো একটা ভালো নক্ষত্র পেয়ে গেল, সেই সময় একটা কাজের বিরাট সুযোগ এনে দেবে। এক্ষেত্রে কিন্তু যে ধর্মের ভাবটা আসছে না, কাজের একটা বড় সুযোগ এনে দিল। ধর্মের ভাবেরও তো একটা বয়স থাকে না। তারপর দেখা গেল 48 বছর। না, নবমটা তো ভাগ্য, তার মানে কর্মটাও তো ভাগ্যের ভেতরে। হ্যাঁ, অবশ্যই ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি ঘটলো। তারপর 48 থেকে ওর মনে হবে একটু ভাবনাবোধ বদল করতে হবে, পিতৃত্বের যে অনুভূতি, সেই অনুভূতি পেল এক। তারপর তার কর্তব্য পালন করলো, পিতৃত্বের কর্তব্য পালন করলো। তারপর কি হচ্ছে, একটু ছেলে পুলে যাতে ভালো থাকে, পরিবার যাতে ভালো থাকে, একটু ঈশ্বর ভজনা সকলের সামনে না করলেও একটু আলাদাভাবে ঈশ্বর সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রাখো, এইভাবে প্রবেশটা ঘটল। আর 64 গিয়ে তিনি একদম সাবলীল আকারে ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়লেন। আচ্ছা, না আমি যদি প্রশ্নটা তো রেখেছি ঋণের নিরিখে, তাহলে ঋণের নিরিখে যদি দেখি, তাহলে
প্রথম 16-তে 6-এর কারকতা, হ্যাঁ, তারপরের 32-এ গিয়ে 9-এর কারকতা, 9-এর কারকতা, 48-এ গিয়ে আবার 6 আর 9 দিয়ে 9-6 যদি কেউ করে ফেলে তাইলে তাহলে সমস্যা, কিন্তু সমস্যা। 64-তে গিয়ে হরে কৃষ্ণ হরিবোল হয়ে যাবে। কিরকম হচ্ছে, এটা তো ঘুরতে থাকে ব্যাপারটা। বাকি কিন্তু আপনার যে actual আবার দশা অন্তত আবার সব বলি, ম্যাটার আবার করছে। বলি, হ্যাঁ। যদি এবারে দেখা যায় দশা চলল, বৃহস্পতির দশা, প্রথম পর্যায়টাই কিন্তু এই বৃহস্পতি ওনাকে ঋণ করিয়ে দিয়ে যাবেন, রোগ দিয়ে যাবেন হুম। প্রথম পর্যায়টায়। দ্বিতীয় পর্যায়ে কিন্তু ভাগ্যের সহযোগিতায় সে কিন্তু উত্তীর্ণ হবে সবগুলো থেকে। আচ্ছা, আমি এবার গোচরে ফিরে আসি, বর্তমান সময় জুলাই মাসে ফিরে আসি। আমরা কর্ম নিয়ে কথা বলেছি, মানে পরিবারকে কেন্দ্র করে, এবং ঋণ নিয়ে বা সঞ্চয়হীনতার জায়গা থেকে কথা বলেছি, এবং ঋণের জায়গা থেকে ধরুন এদিকে একটু আলোচনা গেল। একাদশে যে মঙ্গল বসে আছে এই জুলাইয়ে, তাহলে প্রতিষ্ঠার ক্ষেত্রে মূলত আমি কর্মে প্রতিষ্ঠার জায়গাতে আবার ফিরে যাচ্ছি। কর্মে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মে বৃদ্ধির ক্ষেত্রে, আয় উপার্জন প্রমোশন হওয়ার ক্ষেত্রে কতখানি মঙ্গলজনক ফল দিচ্ছে? আচ্ছা, একাদশে সব গ্রহই ভালো ফল দেয়, যদিও সুখকর স্থান নয়, তথাপি ভালো ফল দেবেন উনি। এবারে সেখানে যতটা না ভালো দেবেন, তার যে দৃষ্টিটা নিজের ঘরে সপ্তম দৃষ্টিটা পড়ে থাকছে ওই জায়গায়, সেই জায়গায় তার একটা পূর্ণ দৃষ্টি, আর তার যে গুরুদেব, এক কথায় বৃহস্পতি বা বন্ধু গ্রহ, তারও একটা পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির লগ্ন বা রাশিতে থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, আর একাদশে মঙ্গল বসে সেও তার সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়, পঞ্চমে। আর পঞ্চমে আমি যা বিশ্লেষণ করলাম, কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই, নেই, পাপগ্রহের কোনো দৃষ্টি সেখানে নেই। না, শনির দৃষ্টি আছে। না, শনির দৃষ্টি ষষ্ঠে পড়ে আছে, পঞ্চমে নেই। শনির তৃতীয় দৃষ্টি আছে। না, ভালো করে দেখো, দশম দৃষ্টি ষষ্ঠে পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, তুমি মানে উপার্জনের নিরিখে আমি আমার যেহেতু বলেছো, সাফল্যের জায়গাটাই দেখছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তার শারীরিক আঘাত বা উপার্জনের স্থলে একটা গন্ডগোল হবে, হ্যাঁ, সেখানে একটা সমস্যা হবে, কিন্তু তার জন্য প্রতিষ্ঠা আটকাবে না, কথাটা বোঝো। সেখানে সমস্যায় পড়বে, কিন্তু প্রতিষ্ঠা আটকাবে না। সমস্যাকে সে উত্তীর্ণ হবে, উত্তীর্ণ করবে যে কোনোভাবে দিয়ে, কিন্তু প্রতিষ্ঠা এনে দেবে। শুধু সে তো চেষ্টা করছে না, তুমি আগে ভাবো শনি কোথায় বসে আছেন, নবমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছেন। হ্যাঁ, নবমের অধিপতিকে বৃহস্পতি। তো এবার যিনি জমির মালিক তিনি আমার ঘরে, আর উড়া খাই গোবিন্দায় নম, শনিদেব এসে বসে গেছেন, বলে আবার আমার চোখের মধ্যে আছে। নবমপতির চোখের মধ্যেই শনি আছেন, কিন্তু হ্যাঁ, বৃহস্পতির নবম দৃষ্টি আছে, নবম দৃষ্টি আছে। অর্থাৎ আমার ঘরে তুমি এসছো, আমি তোমাকে তাকিয়ে আছি, তুমি খারাপ করলে আমি তোমাকে ছাড়বো? তার মানে তুমি বলতে চাইছো যে যাদের কর্মে পদোন্নতির যে জায়গাটা, এই জুলাই মাস তাদের জন্য অসাধারণ একটা সময়। আমি এখানে জুড়বো একটা কথা, বেশ। ভাগ্যস্থলে বসে আছে শনির মতো গ্রহ, আর ভাগ্যপতি রাশি বা লগ্নে থেকে ভাগ্যস্থলে পূর্ণ দৃষ্টি রেখেছে। ভাগ্যর সাথে সাথে পিতা, আবার তার সাথে সাথে ধর্ম, এটাও তো ভাবতে হবে। তাইলে এই ধর্মের জায়গায় বসে একাদশে দৃষ্টি রেখেছে শনি। তুমি যদি ধর্মীয় আচরণ, মানে ধর্ম বলতে কেবলমাত্র যে হরে কৃষ্ণ নাম জপ করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে তা নয়, কাজেরও ধর্ম থাকে। জলের একটা ধর্ম আছে, পাতার একটা ধর্ম আছে, আছে তো, প্রত্যেকের ধর্ম আলাদা, কিন্তু ন্যায় নীতি মেনে যদি করে আর কি, Yes, সেটাই ধর্ম। তোমার কর্মটা তুমি করছো, তুমি তোমার কাজের যে ধর্ম, সেই ধর্মটাকে যদি সঠিকভাবে মেনে করো, তাইলে তোমার উপার্জন বৃদ্ধি হবে, আচ্ছা, প্রতিষ্ঠা অবশ্যই হবে। যাদের ধরো কর্মক্ষেত্রে এই যে শত্রুতার জায়গা, আমরা বেশ কিছুদিন আগে এপিসোড দিয়েছিলাম, হ্যাঁ, যদিও আমাদের পুরনো এপিসোড না, পুরনো নয়, ওকে আমরা সেইভাবেই বানিয়েছি, ও কালাতীত এপিসোড, ব্যাকরণ মেনিং এপিসোড। যে সময়ে পুরনো এপিসোড যাই ছাড়ি না কেন, যে সেটা গুরুচণ্ডাল হোক, যাই হোক, ও দেখবেন সময়ের সাথে সাথে কিন্তু মানে সব ক্ষেত্রেই আপনারা খাপে খাপে একদম মিলে যাবে। কর্মক্ষেত্রে শত্রুতার যে জায়গাটা ছিল, কর্মে পদোন্নতি আটকে ছিল, এই যে ব্যাপারগুলো, তো সেই জায়গাগুলো কতখানি জুলাইতে ক্লিয়ার হচ্ছে? কেননা তুমি যে কম্বিনেশনটা বললে, আমি তাই এক কথায় ফল চাইছি। না, সাফল্যের মুখ দেখবে, সাফল্যের মুখ দেখছেন অবশ্যই। তাহলে এক্ষেত্রে যে গেম চেঞ্জিং দুটো গ্রহ, বৃহস্পতি এবং শনি, এবং একই সাথে মঙ্গল, এগুলো যদি ওনার জন্মছকে যদি খারাপ কম্বিনেশন না পায়, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছে। অবশ্যই ভালো ফল পাচ্ছে, অবশ্যই ভালো ফল পাচ্ছে, মানে পেয়েছে এখনো, মানে জুনেও ওনারা অনেকটা
সম্পদগত দিক থেকে ভালো ফল পেয়েছেন। এবারে দেখা যাচ্ছে প্রতিষ্ঠাগত দিক থেকে একটা ভালো ফল দেখবে, ওনাদের একটু মানমর্যাদা বৃদ্ধি হয়ে যাবে যে কোনো কারণে হোক। মানুষের কাছে মনে হবে এই ব্যক্তিটা কেউ কেটা কিছুটা বেড়ে গেল, উপরে চলে গেল, লেভেলটা আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের মধ্যে এই আরও একটা জিনিস, গুরুজনদের সাথে সখ্যতা বৃদ্ধি হওয়ার যুগ। দেখো এদের কিন্তু ষষ্ঠপতি গুরুজন, তাহলে গুরুজনদের সাথে কিন্তু একটা কিরকম তুখড়ো ভাব থাকার কথা, কিন্তু সেই গুরুজনদের সান্নিধ্য লাভ করবে। মানে বৃহস্পতি, তুমি ডিগ্রিগত জায়গা যদি আমাকে একটু বলো, কেন তুমি উস্কাচ্ছ আমাকে ডিপে যাওয়ার জন্য। বৃহস্পতির ডিগ্রিটা ওনাদের কর্কটে গিয়ে ঠিক কত ডিগ্রিতে আছে, যেখান থেকে শত্রু নয়, যেন একটা জ্ঞানের স্রোতের জায়গা? এক কথা বলি, প্রথম 5 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি তুঙ্গা অবস্থায় থাকেন। এখন কত ডিগ্রিতে আছে? আচ্ছা, আজকে এটা তো তারিখ অনুসারে বেরিয়ে যান, কথাটা বুঝবে। এখানে তো 30 ডিগ্রি তিনি ক্রস করবেন অক্টোবরের শেষ পর্যন্ত। তাইলে আজ থেকে মানে জুনের 2 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত 30 ডিগ্রি তিনি ক্রস করবেন। তার মানে 2-4 দিন অন্তর অন্তর একটা ডিগ্রি তো তিনি কিছু নয় কিছু পার করছেন। কথাটা বুঝলে? এখন দেখা যাচ্ছে যে তিনি তুঙ্গাবস্থাতেই আছেন, 5 ডিগ্রির মধ্যেই আছেন। আচ্ছা, তার মানে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি যখন তুঙ্গাবস্থায় তিনি যখন গেলেন ওখানে, তার মানে শত্রুতার যে জায়গাটা সেটাও তাহলে তুঙ্গে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ওনাদের শত্রু বৃদ্ধি পাবে, শত্রু বৃদ্ধি পাবে। গুরুজনদের সান্নিধ্য যেরকম পাবে, কিছু বয়স্ক ব্যক্তি ওনাদের শত্রু হয় তুলনামূলকভাবে একটু একটু আপার লেভেল ওনাদের শত্রুটা হয়, জ্ঞানের দিক থেকে হোক বয়সের দিক থেকে হোক। তো এই শত্রুতাটা কেমন, মানে ক্ষতিকারক, নাকি ওনাকে শোধরানোর জন্যই তিনি বলছেন আর উনি ভাবছেন তিনি শত্রু? না, ওনাকে শোধরানোর জন্যই মূলত কিন্তু এই শত্রুতা। মানে কি হবে, ওনার মনের ভেতর শত্রু মনে হচ্ছে যে আরে বেশি জ্ঞান দিচ্ছে। আমার ছোটবেলার একটা ছোট্ট গল্প বলি। আমার মাস্টারমশাই মারা গেছেন, শ্রদ্ধেয় জ্যোতিবাবু তার নাম। তিনি আমাদের একটা টিউশন হতো, তিনি স্কুলের শিক্ষক আর টিউশনও পড়াতেন। আর তিনি প্রণম্য হয়ে গেছেন, প্রয়াত হয়ে গেছেন। তো তিনি প্রথমে আমার মামার বাড়ির কাছে তার বাড়ি, সেই সুবাদে আমার উপর একটা আলাদা সবসময় নজর থাকতো, স্নেহ কাজ করতো, কিন্তু স্নেহটা তিনি দেখাতেন না। আমি টিউশন যদি কোনো কারণে না গেছি, আমার বাড়ি থেকে বাড়িতে লোক পাঠিয়ে দিতেন, ছেলে পাঠিয়ে দিতেন। আচ্ছা, এমনও কোনো সময় গেছে ধরে নিয়ে আসবি আর তার কথা মানতেই হবে, প্রচণ্ড রাগী। মানে গোটাটা ছেড়ে নিয়ে গেলেও টিউশনকে 20 হাত বাকি থাকবে, মাস্টারমশাই চোখে পড়ার জন্য 2-2টা বাহু ধরে নিয়েছে, ঘটেছে। আচ্ছা, এবারে পড়তে বসলেই আমি দেখেছি 365 দিনের রবিবারগুলো বাদ দিয়ে দাও, 50-52টা বাদ দিয়ে দাও, ছুটি থাকতো। বাকি যে আমি 300 দিন যেতাম, ধরো বাকি আরও ছুটি ছাটা, আমি 300 দিনের মনে হয় 3 দিন খানিক মার খাইনি, এরকম ব্যাপারটা ঘটেছে কিনা সন্দেহ। মানে প্রতিদিনই মোটামুটি মার খাবই, সেটা বড় হোক ছোট হোক, মার খাবই। কিন্তু তখন কি হয়েছে, সেই জ্যোতিবাবুকে দেখলে আমার গা গড়গড় করতো, রাগে একবারে কসকস করতো। এখন ভাবছি সেই মারটা কমে গেছে, আরও তার আমাকে পেটানো উচিত ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে তুমি তোমার পড়াশোনার কথা বলছো, জ্যোতিষের অনুষ্ঠান দেখতে দেখতে বহু দর্শকের মাথার ভেতর এটা চলে যে জ্যোতিষী বোধহয় লেখাপড়াটা শেখেনি। এটা হয়, জ্যোতিষটা নিয়ে জ্ঞান আছে ঠিক কথা, কিন্তু ওই আর কি ঠেকায় পড়ে দুটো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, যদি ফ্রি অফ কস্ট দিয়ে দেয়, কিন্তু ও তো চিটিংবাজ, ও তো লেখাপড়া করেনি। মানে এটা দেখতে দেখতে, প্রোগ্রাম দেখতে দেখতে মানুষের মধ্যে এটা একটা না, মানে আমি বুঝতে পারিনি যে এটা কি চশমা চোখে লেগে যায়, বা জ্যোতিষীদের দ্বারা প্রোগ্রামের ফলে, মানে ধরো আমাদের কথাবার্তার ফলে ওনার চোখের সামনে আমরা কি চশমা পরিয়ে দিচ্ছি আর কি, যেখানে মনে হয় যে পড়াশুনো করেনি। তোমার যেমন মাস্টারমশাইয়ের কথা তুমি বলছো, আমার একজন মাস্টারমশাই স্কুল লেভেলে, যিনি বাংলার মানে কি বলবো, মানে বাংলার প্রতি যে প্রেম, শরৎবাবু, শরৎচন্দ্র মেটা, ইদানিং সময়ে আমার পুরনো বন্ধু বান্ধব খুব তারা প্রোগ্রাম দেখছে, আমার চ্যানেল ডিসকভার করছে, তারা দেখতে পাচ্ছে আর কি চ্যানেলকে নিজে থেকেই। ঘটনা হচ্ছে যে শরৎবাবুর যে পড়ানো, ওনার যে একটা বিষয়কে দেখতে পাওয়া, ঠিক আছে, মানে দর্শনটা যাই বলুক না কেন, তার মধ্যে একটা অসাধারণ দর্শন আছে।
এবার আমি ছিলাম ক্লাসে 83 জনের মধ্যে 73 রোল নাম্বার আমার। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, অঙ্কে ফেল। হ্যাঁ। ঠিক আছে, কোনো রকমে 20-25 পাওয়া। আমার পড়াশোনা করতে গিয়ে মনে হতো যে এই যে আগডুম বাগডুম যেগুলো চলছে, এ আমার জীবনে কোথাও কাজে লাগবে না, কোথাও কাজে লাগবে না। আর শরৎবাবুকে আমার ভালো লাগতো এই কারণে, সুশীল ধারা, ওনার জীবনের কথা আমি ওনার কাছ থেকে শুনেছিলাম। তো সুশীল ধারার একটা কোটেশন ছিল, উনি বিপ্লবী একজন, নেই শরীরে, যে তুমি ভালো খেলতে পারলে তোমাকে ভালো খেলোয়াড় বলা যাবে, তুমি ভালো গাইতে পারছো তাই তুমি ভালো গায়ক, কিন্তু যদি ভালো মানুষ হতে হয় তাহলে কিন্তু তোমাকে সব দিক থেকে ঠিক হতে হবে, সব দিক থেকে ঠিক হতে হবে। তো কোথাও থেকে না, মানে ওই শরৎবাবুর কাছ থেকে যখন উনি যাই বলতেন না কেন, আমার মনে হতো যে স্যার কেন কবিতা পড়াচ্ছে, কবিতা বাদ যাক, স্যার জীবনকে নিয়ে বলুক, জীবনকে নিয়ে কিছু বলুক, বরং সেটা বেশ মিষ্টি লাগছে আমার কাছে, ভালো লাগছে। কেন আমার মনে হয়েছিল যে পড়াশোনা ওই কাজের না, কী সব মগজমারি চলছে, এইসব মুখস্থ করে চিপকে দেওয়া পরীক্ষার খাতায়, এই জীবনে কোথাও কাজে লাগবে না, বরং স্যার যেটা জীবন থেকে বলছে এ বরং জীবন গঠন হতে কাজে লাগবে। তো কখনো মার খাইনি ওনার কাছে, কেননা উনি মারতেন না, তো ওনার কথাই ছিল যথেষ্ট। মানে উনি কাউকে বকতেন না, কাউকে বকতেন না, এমন ভাবে বলতেন সেই ভাব তোমার হৃদয়ে কোথাও তিক্ততা তৈরি করতো না বা ভয় তৈরি করতো না, বরং প্রেম তৈরি করতো, প্রেম তৈরি করতো। এনাদের জীবনে প্রেম কি আসছে? হ্যাঁ, প্রেমের তো যথেষ্ট সফলতা, প্রেম থেকে লাভবান যোগ। হ্যাঁ, প্রেম যথেষ্ট সাবলীলতা পাবে সময়টা প্রেম করার, তবে প্রেমের কিন্তু সাত্ত্বিকতা বজায় রাখুন, তবেই ভালো, না হলে কিন্তু সমস্যা আছে। কারণ যদিও মঙ্গল একাদশে পঞ্চমপতি হয়ে খুব লাভস্থলে বসে গেছেন, আমি সেটা খারাপ বলছি না, ভালো। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে আছে পঞ্চমে, তো উনি সবসময় চাইবেন একটা নির্মল প্রেম, সাত্ত্বিক প্রেম, যে প্রেমের মধ্যে কলুষতা থাকবে না, লালসা থাকবে না, লোভের ছোঁয়া থাকবে না। এই প্রেমগুলো খুব ভালো হবে এবং আসারও সম্ভাবনা, এবং তড়িঘড়ির জায়গাটা যদি আপনি বাদ দিয়ে রাখেন, তড়িঘড়ি তারাই করবে যাদের ধরো পঞ্চমে শুক্র আছে, হ্যাঁ, শুক্র মঙ্গল আছে, শুক্র রাহু আছে, ওরে বাবা। বা যাদের পঞ্চমে কেতু বসে আছে, হ্যাঁ, এবং যাদের পঞ্চমে কেবল রাহু বসে আছে, তো তাদের তো প্রেম আসে, প্রেম যায়, হ্যাঁ, 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 হৃদয় পুড়ে যায় ছাই, মানে ও আসবে যাবে, মানে আসবে যাবে। আসবে যাবে। অষ্টমে রাহু বসে কোথাও মগজমারি করছে না তো? অনেক জায়গায়, অনেক জায়গায় মগজমারি হ্যাঁ, করছে। প্রথমত করছে অষ্টমে বসে আছে, আমি অষ্টম স্থলটা পরে আলোচনা করছি। অষ্টম থেকে তিনি পরিবারের উপর একটা মগজমারি করছেন, মানে মায়ের শরীরটাকেও নিয়ে একটু সমস্যা তৈরি করছেন, পরিবারের উপর একটু সমস্যা তৈরি করছেন, সঞ্চয় ক্ষেত্রের উপরও একটু খরচ টরচ করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তারপর একটু হাসপাতাল টাসপাতাল অ্যাক্সিডেন্ট ছোটোখাটো আঘাতপ্রাপ্তি যোগ থেকে যেতে হবে, আবার কোনো লিটিগেশনে জড়িয়ে হয়তো দুবার পুলিশের সামনে স্যার নমস্কার করতেই হবে। আর যারা কোম্পানিতে কাজ টাজ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না, নতুন নতুন টেকনিক্যাল দিক, নতুন কিছু খুঁজে পাওয়া, সেগুলো ধরা দেবে। একটু ক্লিয়ার দিই, যারা বিদেশে আছেন বা বিদেশি কোনো কোম্পানিতে কর্ম করছেন তাদের জন্য রাহু বরং আশীর্বাদ দিচ্ছে। একদম। আপনার জীবনকে পরিবারের জায়গা থেকে, ধনসম্পদ সঞ্চয়ের জায়গা থেকে, এবং আপনার মুখ্য লাভের জায়গা থেকে, বিদেশে পাকাপোক্ত থাকার জায়গা থেকে, আর একই সাথে যেন আপনার ভাগ্যের বিকাশের জন্য এই রাহু সত্যিই তিনি আপনাকে ম্যানিপুলেশন নয়, ক্ল্যারিটি দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। অবশ্যই। এবং আরও বলু, এখানে দেখো রাহু শতভিষা নক্ষত্রে আছেন, মানে একদম উন্মুক্ত, রাহুর ওপর কোনো বৃহস্পতির লাগামও নেই, না, একদম খোলা। এবারে শতভিষা নক্ষত্রে মানে শক্তিশালী, এবারে অষ্টম মানে কোনো কোম্পানি রিলেটেড জায়গা, দ্বাদশের দৃষ্টি দিয়ে রেখেছে, বিদেশের জায়গা। সুতরাং এই রাহু যদি প্রকৃতপক্ষে কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, এটাই কিন্তু একটা বড় ভালো সময় চলছে। আর তুমি যে ক্ষেত্রগুলো বললে যে পারিবারিক ক্ষেত্রে, হ্যাঁ, ওর দ্বারা প্রচুর উন্নতি হবে। আবার সঞ্চয় ক্ষেত্র যথেষ্ট টাকা পয়সার যোগান দেবে, বিদেশে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা তৈরি করে দেবে, এগুলো করবে। কিন্তু রাহু যদি ওনাদের খারাপ না থাকে, তাইলে আইনি লিটিগেশনে জেল যাত্রা, জরিমানা, হাসপাতাল যোগ, সঞ্চয়ের সমস্যা তৈরি করবে, পারিবারিক গণ্ডগোল তৈরি করবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে, পিতৃ সম্পদ নিয়ে সমস্যা তৈরি হবে। রাহুর তার কুণ্ডলিতে অবস্থান নিয়ে ভাবতে হবে বিষয়টা।
এই যে খারাপ ঘটনাগুলো বললো, এই ঘটনাগুলো আপনাদের সাথে যদি ঘটে তাহলে রাহু খারাপই চলছে। কেননা আপনি তো আর জন্মকুণ্ডলী বুঝবেন না। জন্মকুণ্ডলীতে আমরা খারাপ বলতে খারাপ তারা পাওয়ার কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, সেই এটা জায়গা থেকে বুঝিয়ে আমরা দেওয়ার বলছি। দরকার আছে। যাই হোক, আমি পরের প্রশ্নে চলে যাই দাদা। এনাদের পড়াশুনোর জায়গা যদি দেখি, সন্তানদের মূলত পড়াশুনোর জায়গাটা দেখছি, সন্তানদের পড়াশুনোর যে ক্ষেত্র, সেই পড়াশুনোর ক্ষেত্রটা কতটা ভালো, এবং যারা পড়াশুনো নিয়ে মূলত, আমি যেটা বলতে চাইছি, ক্লাস 12-এর আগের জন্য না, ক্লাস 12-এর আগে পর্যন্ত আমি একটা আলাদা এপিসোড করব, সিরিজ করব। আমি বলতে চাইছি যে যাদের উচ্চশিক্ষা মানে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, চাকরি বাকরির পরীক্ষার জন্য যারা পড়াশুনোর মধ্যে আছে, কেননা রাজনৈতিক যে পট পরিবর্তন আমাদের এই বাংলাতে এবং বাংলাদেশে, কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন কিছু দিক অবশ্যই খুলছে। সেইটাকে মাথায় রেখেই কিন্তু আমি গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি মানে এগুলো যাদের হয়ে গেছে বা করছে, ওই ক্যাপাবিলিটিতে যারা পরীক্ষায় বসতে পারবে, চাকরির পরীক্ষায়, তাদেরকে কেন্দ্র করে আমি প্রশ্নটা করছি। শুধু ওইটুকু পোর্শন চাই। হ্যাঁ, একদম সফলতার জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি জুলাই মাস জুড়ে। জুলাই মাস জুড়ে হ্যাঁ, মানে কম্পিটিটিভ এক্সাম যদি জুলাই মাসে থাকে, তাহলে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে উনি ভালো পারফরমেন্স দিতে একদম। পারবেন। বিশেষ করে আরো কয়েকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভালো, যারা প্রশাসনিক ক্ষেত্র কোনো নিয়ে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, সেটার মধ্যে আইএএস, আইপিএস থাকতে পারে, সাধারণ কোনো প্রশাসনিক ক্ষেত্র থাকতে পারে, পুলিশ মিলিটারি পর্যন্ত থাকতে পারে। প্রশাসনিক ক্ষেত্র, ভূমি দপ্তরের ক্ষেত্র, শিক্ষকতার ক্ষেত্র, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার জন্য যারা কোনো নার্সিং হতে পারে, নার্সিং হতে পারে, অনেক কিছু দিক থেকে সফলতা পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। আমার শেষ প্রশ্ন আজকের এপিসোডের, আধ্যাত্মিক যে জায়গা, কর্কটের ক্ষেত্রে আধ্যাত্মিক যদি টাচ না থাকে জীবনে, আমি যে ধরো তুমি ক্লায়েন্ট দেখছো, তপেশদা ক্লায়েন্ট দেখেছে, আমাদের তো সব গোছানো আছে, সব প্রেডিকশন গোছানো আছে। আমি যা দেখেছি ওখান থেকে, যে কর্কটের জীবনে যদি আধ্যাত্মিক ছোঁয়াটা দাদা না থাকে না, তাহলে এই চন্দ্রই চন্দ্রত্ব প্রাপ্তিতে যথেষ্ট, মানে চন্দ্রায়ন করবে নিজের এবং চন্দ্র প্রাপ্তি ঘটবে। চন্দ্র মানে মৃত্যু, চন্দ্র মানে মৃত্যু, মরার আগে চন্দ্রায়ন করে না, পাপ মোচন হয়, সাপ মোচন হয়, পাপ ক্ষয়ের জন্য করা হয় মাথা ন্যাড়া করে। যারা গ্রামের দিকে থাকেন তারা জানেন। তো এই চন্দ্র তখন কিন্তু চন্দ্রত্ব প্রাপ্তি ঘটানোর জন্য একেবারে যথেষ্ট। সেই আধ্যাত্মিক কানেকশনটা জুলাই মাসে কতখানি স্ট্রং আছে? আচ্ছা, খুব ভালো। 8 তারিখের পর থেকে বিশেষ করে খুব ভালো দেখতে পাচ্ছি উনাদের, কারণ আধ্যাত্মিকতার অধিপতি গ্রহ কিন্তু উনাদের বুধ। ওই বুধ যেহেতু দ্বাদশেই চলে যাচ্ছেন, তিনি বক্র অবস্থায় আবার ফিরে যাচ্ছেন মিথুনের ঘরে, সুতরাং দ্বাদশে যেহেতু ফিরে যাচ্ছেন, একটা আধ্যাত্মিক বাক্য, আধ্যাত্মিক বুদ্ধি, আধ্যাত্মিক ভাবনা এদের মধ্যে জাগরিত হবে কিন্তু। আর সাধারণত কর্কট যারা হন, তাদের একটা আধ্যাত্মিক ভাবনাবোধ থাকে, হয়তো প্রকাশ করে না, আবেগী মানুষ তো, ওদের মনে হয় কী জানো তো, একটা খটকা থাকে, এটা করলে লোকে কী বলবে, এরকম ভাবনা, কিন্তু মনে মনে তারা কিন্তু একটু আধ্যাত্মিকতা পছন্দ করেন। আধ্যাত্মিকতা পছন্দ বোঝা যাবে কি করে? আমার ছেলেটা আধ্যাত্মিকতায় যাবে কিনা, ছেলেটা কতটা সত্যি কথা বলছে, কতটা সম্মান জ্ঞাপন করছে, বাড়িতে দেখলে হবে না। কর্কট লগ্ন বা রাশির মানুষদের বুঝতে হবে ঘরের বাইরে, ঘরে বুঝতে পারবেন না। ওরা তো আবেগী হয়, বাবা মার উপর হুম্বি তুম্বি, ঘরের উপর হুম্বি তুম্বি, কিন্তু বাড়ি থেকে যখন বাইরে যাবে এদের মতো ভদ্রলোক পাওয়া মুশকিল বাড়ির বাইরে। এটা কি জানি, এর আমি কোনো মানে খুঁজে পাই না, মানে খুঁজে পাই না। আমার 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 কাছে একটা মানে আছে। বলো দেখি। কর্কটের মধ্যে চন্দ্রের যে কারকতার যে জায়গাটা যেটা আছে, সেটা ঘরের মধ্যে এরা প্রকাশ করে। মানে চন্দ্র তো বাড়ছে, আমরা যদি খালি চোখে চন্দ্রকে দেখি তাহলে চন্দ্র বাড়ছে, আবার চন্দ্রের ক্ষয় হচ্ছে, বাইরে ক্ষয়টা বুঝতে দিতে চায় না। মানে লোকে কি বলবে, আবার লোকের থেকে আমার একটু প্রশংসা পছন্দ, লোকের চোখের সামনে আমি যে ক্ষয়ে যাচ্ছি ভেতর থেকে সেটা নয়, আমি যেন একই আছি, এটা দেখানোর যে প্রচেষ্টা, সেটা কিন্তু এদের মধ্যে থাকে। এবং যাদের জীবনে চন্দ্র শনিযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কোনোভাবে এফেক্টেড আছে, তাদের কিন্তু ওই মানে
খুব বাজে একটা শব্দ যে পেছনের কাপড় মাথায় ঢাকতে গিয়ে পেছনেই কাপড়টা নেই আর, হ্যাঁ, ঠিক সেটা আছে, সেটাও এটা হয়ে যায়। এবং এই জিনিস সামাল দিতে গিয়ে আমি যেমন ঋণের প্রসঙ্গ তুললাম, জীবনে বাকি যে জায়গাগুলো কর্মক্ষেত্রে আরও ঝামেলার জায়গা, ঠিক আছে, সব কটা দিক কিন্তু ওই করেই এফেক্টেড হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু এখানে সুযোগ পেয়েছি, বলে নিই। হুম। এই মাসের মধ্যে কয়েকটা তারিখ সাবধান থাকতে বলবো, আবার কয়েকটা তারিখ ওনাদের পক্ষে যাবে, যা যা ভালো কাজগুলো গুছিয়ে নিতে তুমি বলবো। তাহলে এখানে নক্ষত্রটাকেও যোগ করে নাও। হ্যাঁ, বলছি। প্রথমত বলি, বিশেষ করে 4 থেকে 6 একটু সাবধানতার সাথে চললে উনাদের কিন্তু পূর্ণবাসু নক্ষত্রের ক্ষেত্রে খুব সফলতা প্রাপ্তি যোগ। সাবধানতার সাথে চলতে হবে। কোন দিক থেকে সাবধানতা? আঘাত, প্রত্যাঘাত ইত্যাদি থেকে সাবধানতা, কিন্তু সফলতা প্রাপ্তি যোগ এদের ক্ষেত্রে। এবং যথেষ্টভাবে সম্পদ উনাদের কাছে ধরা দেবে, সেটা হচ্ছে 14 থেকে 16 এই সময়কালটায়। এবং বিশেষ করে 11-12 থেকে এই যে 16 পর্যন্ত বললাম না, এই সময়কালটায় যাবতীয় ভালো ভালো কাজগুলো গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে খুব শুভ। আবার কিছু কিছু সময় পরিত্যাগ করতে বলবো, সেটা 4 থেকে বিশেষ করে 7-8 তারিখ পর্যন্ত। এই সময়টা একটু ডামাডোল আছে। হ্যাঁ, এই সময়টা খুব ডামাডোল আছে। আচ্ছা, বেশ, নেক্সট দুটো নক্ষত্র চটপট। এবারে পুষ্যার ক্ষেত্রে বলছি, পুষ্যায় মোটামুটি যেটুকু দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্যের সহায়তায় সম্পদ সৃষ্টি যোগ, কিন্তু বাক্যের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। 17-18 তারিখটা খুব সাবধান, বাক্যজনিত কারণে এবং অর্থনৈতিক কারণে কিছুটা সমস্যা তৈরি হবে। সঞ্চয় হ্রাস হওয়ার সম্ভাবনা আছে। এবং বেশ কিছুটা কোম্পানি জাতীয় বা বিদেশ জাতীয় জায়গায় যদি যোগাযোগ করতে পারেন, তবে কিন্তু এই 4-6 তারিখ আপনাকে ভালো ফল দেবে। তবে মানসিক একটা বাধা তৈরি হবে, মানসিক বিঘ্নতা তৈরি হবে, ওনাদের মধ্যে বিভ্রান্তি আসছে। অশ্লেষার ক্ষেত্রে আপনার 17-18টা একটা সঞ্চয়ের বড় সুযোগ দিয়ে যাবে, কিন্তু এই যে 4 থেকে 6 খুব সাবধান, বড় ধরনের আঘাত প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। আর বিশেষ করে 14, 15, 16 এই সময়কালটা আপনি কিন্তু গুরুজনদের দ্বারা উপকৃত হবেন। হ্যাঁ, কিছু শত্রুতা এলেও অতিক্রম করতে পারবেন, যথেষ্ট সাহায্য সহযোগিতা, এবং আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বেশ, আপনাদের জীবনের ক্ষেত্রে 4 থেকে 7 তারিখ পর্যন্ত যে সময়টা, 3টে নক্ষত্রের ক্ষেত্রেই আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে কিছু সমস্যা আছে। ওই সময়টাতে সচেতন থাকতে হবে, জুলাই মাসে 4 থেকে 7। কেমন? বাকি মোটামুটি তো ঠিকই আছে, 17-18 তারিখের দিকে প্রাপ্তি আছে। তো জীবনে পাওয়া আর জীবনে হারানো এ থাকবে। আমরা যেমন শরীর পেয়েছি, আবার একটা সময় কিন্তু আমাদের শরীর হারিয়ে যাবে, চিতায় উঠে যেতে হবে, কাউকে কবরে চলে যেতে হবে, আত্মা বেরিয়ে গেল। কেমন? ঘটনা হচ্ছে যেটা, এই যে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কমিউনিকেশনের জায়গা যদি দেখি আপনাদের বুধ, আর আধ্যাত্মিকতার জায়গা যদি দেখি সেটি কিন্তু হচ্ছে আপনাদের বুধ, দ্বাদশপতি এবং তৃতীয়পতি। আমরা যে এই যে ফোন নাম্বারটা দিয়ে রেখেছি, এই যে কমিউনিকেশন সামলায়, এটি হচ্ছে ফোন নাম্বার, মোবাইল, তাই না? তো মোবাইল রাহু হলেও, যে রাহু অষ্টমে বসে আছে আপনাদের, আপনাদের জন্য সঠিক ফোন নাম্বার কোনটা, যদি ফোন নাম্বার কারেকশান করতে চান আপনারা, এটাও কিন্তু এখন গোচরকালীন জায়গা থেকে সুযোগ আছে বলে এপিসোডে বলতে শুরু করেছি। নতুন যেন একটা বিষয় সংযোজন করলাম। তো এটা আলাদা করে, এটা মানে পার্সোনাল প্রেডিকশানের জন্য হবে না, ও ফোন নাম্বার কারেকশানের জন্যই কেবলমাত্র আলাদা একটা প্রেডিকশানের জায়গা আপনাকে রাখতে হবে। কেননা 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার ফ্রিকোয়েন্সি আপনাকে বুঝিয়ে দেবে, আর কোন কোন নাম্বারগুলো আপনার জন্য উপযুক্ত হবে সেটাও আপনাকে বুঝিয়ে দেবে। তো অনেক সময়ের গল্প আছে, ওটাকে আলাদাভাবে রাখুন আর কি। আধ্যাত্মিকতার সাথে যদি যুক্ত হতে চান, আমার এই চ্যানেলে তপভূমি নর্মদা নামে মা নর্মদার যে মাহাত্ম্য কথা আছে অডিও সিরিজ, আপনাকে আমি শুনতে অনুরোধ করছি। সাথে মা নর্মদার নর্মদাষ্টকম পিডিএফ কপি ফ্রি অফ কস্ট আপনি পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন যে নর্মদাষ্টকম কপি দিন বা পিডিএফ বই দিন, আমি দিয়ে দেবো আপনাকে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যে সময়গুলো ভালো আছে লাভ তুলুন, আর খারাপ সময়ে সতর্ক থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।